অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী ভেনাস ছোড়ার রহস্য। গল্প পাঠ আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বসন্তের একটা অলস বিকেল। সূর্যটা ঠিক ডুবে যাওয়ার মুখে, তাই রোদের তেজ কমে এসে চারপাশটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। ঠিক এমন একটা সময় কলকাতার এক সাজানো বৈঠকখানায় ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে বসে আছে দুজন মানুষ। একজন হলেন আমাদের পরিচিত ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু, আর তার ঠিক উল্টো দিকে বসে আছেন গোয়েন্দা বিভাগের ডাকসাইটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরী। ধরণীধর গম্ভীর মানুষ, পুলিশের পোশাকি মেজাজটা চায়ের টেবিলেও ছাড়তে পারেননি। কিন্তু সুন্দরবাবু চিরকালের খেতে ভালোবাসেন আর রসিক মানুষ। গম্ভীর পরিবেশটা হালকা করতে তিনি সবেমাত্র চায়ের কাপে চুমুক দিয়েছেন, ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। জয়ন্ত আর মানিক যে, তাই ভর সন্ধ্যেবেলা হঠাৎ আমার গরিব খানায় কি মনে করে? অসময় বলছেন কেন সুন্দরবাবু? চায়ের সময়টা তো দুনিয়ার সব থেকে পারফেক্ট সময়। আসলে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আহা মানিক, আসল সত্যিটা বলেই ফেলো না। হ্যাঁ, মানে বলছিলাম কি সুন্দরবাবু, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে একটা জোরালো ঝলকানির আওয়াজ এলো। তো ভালো করে তাকিয়ে দেখি, ওমা, এটা তো কোনো আলো নয়, আপনার ওই তেল চকচকে সমুজ্জ্বল টাক। সেই টাকের রিফ্লেকশনে আমাদের চোখ একেবারে ধাঁধিয়ে গেল, আর আমাদের পা দুটো জাস্ট ওখানেই লক হয়ে গেল। তারপর থাক থাক থাক, আর পাণ্ডিত্য ফলাতে হবে না, ঢের হয়েছে। তোমরা ভেতরে এসো 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 এসো, বসো বসো। আরে রামু, জলদি আর 2 কাপ চা নিয়ে আয়। জয়ন্ত আর মানিক হাসতে হাসতে সোফায় বসল। সুন্দরবাবু এবার একটু গলা নামিয়ে ধরণীবাবুর দিকে ইশারা করে জয়ন্তদের পরিচয় করিয়ে দিলেন। জয়ন্ত, মানিক, ইনি হলেন আমাদের লালবাজারের অত্যন্ত নামজাদা এবং সুবিখ্যাত অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিস্টার ধরণীধর রায়চৌধুরী। তোমাদের বোধহয় ওর সঙ্গে আগে আলাপ হয়নি। আর ধরণীবাবু, এরা হচ্ছেন জয়ন্ত আর মানিক। আমার মুখে নিশ্চয়ই এদের নাম আগে শুনে থাকবেন। ধরণীবাবু চশমার ওপর দিয়ে অত্যন্ত তীক্ষ্ণ চোর ধরা পুলিশি দৃষ্টিতে জয়ন্ত আর মানিকের আপাদমস্তক ভালো করে মেপে নিলেন। তার চোখে স্পষ্ট একটা তাচ্ছিল্যের ভাব। তিনি চায়ের কাপটা টেবিলে রাখলেন। শুনেছি বটে, আজকালকার ছোকরাদের নাকি গোয়েন্দাগিরি করাটা একটা খেয়াল বা শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদম শান্ত বিনীতভাবে দুহাত জোর করে জয়ন্ত বলে, আগে হ্যাঁ ধরণীবাবু, আপনি একেবারে ঠিক ধরেছেন। এটাকে আমাদের একটা বিলাসিতাও আপনি বলতে পারেন। আপনার মতো একজন নামজাদা প্রফেশনাল পুলিশের সামনে আমরা তো জাস্ট অতি তুচ্ছ, ওই পর্বতের পাশে একটা ছোট্ট নুড়ি পাথরের মতন আর কি। জয়ন্তর মুখে এই চাটুকারিতা মিশ্রিত বিনয় শুনে ধরণীবাবুর ভেতরের পুলিশি অহংকারটা বেশ একটু চাঙ্গা হয়ে উঠল। তার মুখের গম্ভীর ভাবটা কিছুটা শিথিল হলো। তিনি সামান্য হেসে বললেন, বাহ, দেখছি আপনি শুধু শখের গোয়েন্দা নন, কথার ম্যাজিকেও বেশ পটু। ঠিক আছে, তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেওয়া ভালো। কি কথা স্যার? আসলে আজ আমি এখানে সুন্দরবাবুর কাছে কোনো আড্ডা মারতে আসিনি। একটা অত্যন্ত জরুরি কেস নিয়ে একদম একান্তে কিছু পরামর্শ করতে এসেছি। একান্তে? তার মানে একদম টপ সিক্রেট, গোপনে? আগে হ্যাঁ। তাহলে সুন্দরবাবু, আজ মনে হচ্ছে আমাদের এই চায়ের আসর থেকে পাত্তারি গোটাতেই হবে। আমরা চা না খেলে তো আর পৃথিবীটা উল্টে যাবে না, কি বলো জয়ন্ত? জয়ন্ত মুচকি হেসে সোফা থেকে ওঠার ভঙ্গি করে বলে, একদম ঠিক, আমাদের এখানে আর বসে থাকাটা উচিত হবে না, এবার বরঞ্চ যাওয়াই মঙ্গল।
আরে 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 তোমরা কি করছোটা কি বলো দেখি? আরে বসো বসো, চা খেতে আর কতক্ষণই বা লাগবে? এইটুকু সময়ের মধ্যে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কি বলো জয়ন্ত, আমাদের কি আর এখানে বসে থাকাটা ঠিক হচ্ছে? একদম ঠিক মানিক, আমাদের এখন চলে যাওয়াই উচিত। মানে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে কি? আরে 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 তা কি হয়? আরে তোমরা চা না খেয়ে যাবে কোথায় বলো দেখি? আরে চা খেতে তোমাদের কতক্ষণই বা লাগবে? আর ধরণী বাবু, জাস্ট এইটুকু সময়ের মধ্যে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মাথা নেড়ে বেশ চটপটে আর মজার ভঙ্গিতে মানিক বলে, না মশাই, ওইভাবে ঘড়ি ধরে মেপে মেপে চা খাওয়া আমাদের ধাতে সয় না। চা খাওয়ার আসল মানেটা কি বলুন তো? হ্যাঁ, ধোঁয়া ওঠা কাপে চুমুক দিতে দিতে ধীরে সুস্থে একটু গাল গল্প হবে, বন্ধুদের সাথে দুটো ফষ্টি নষ্টি করার ফুরসত পাওয়া যাবে, আর তর্কাতর্কির চোটে চায়ের কাপে তুমুল তরঙ্গ উঠবে। তা না হলে আর চা খেয়ে লাভ কি দাদা? ওর মশাই, না জেনে আজকে কোথায় যে এসে পড়েছি। মানিকের মুখে চায়ের এমন ফিলোসফি শুনে সুন্দরবাবু তো পুরো কাঁচুমাচু। তিনি সোফা থেকে প্রায় ডেসপারেট হয়ে উঠে দাঁড়ালেন এবং খুব অনুনয় বিনয় করার মতো গলায় বললেন, না ভাই মানিক, লক্ষ্মীটি আমার, তোমরা চা না খেয়ে যদি এভাবে চলে যাও, আমার দুঃখের কিন্তু সীমা থাকবে না। প্লিজ বসো। ওই 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 দেখো, ওই দেখো, গরম গরম চা একদম রেডি হয়েই চলে এসছে। রুমের এক কোণে বসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরী তখন রাগে বিরক্তিতে পুরো গমগম করছেন। তিনি মুখটা কুঁচকে একদম নির্বাক হয়ে বসে রইলেন। ওদিকে সুন্দরবাবুর এই নাছোড়বান্দা অনুরোধ আর এড়ানো গেল না। অগত্যা জয়ন্ত আর মানিক একে অপরের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে চায়ের কাপটা তুলে নিল। চায়ের প্রথম চুমুকটা দিয়েই সুন্দরবাবু ঘরের থমথমে পরিবেশটা হালকা করার জন্য আসল কথাটা পেড়ে বসলেন। একটু গলা নামিয়ে তিনি জয়ন্তর দিকে ঝুঁকে বললেন, জয়ন্ত, আসল ব্যাপারটা কি জানো ভায়া? একটা মারাত্মক অদ্ভুত মামলা হাতে নিয়ে আমরা পুলিশের দল মস্ত বড় এক সমস্যায় পড়ে গেছি। জয়ন্ত চায়ের কাপ থেকে চোখ তুলে বেশ কৌতূহলী হয়ে বলল, অদ্ভুত মামলা মানে? হ্যাঁ ভায়া, রীতিমতো অদ্ভুত, থ্রিলারের মতো কেস। বাবা, মজার বিষয় কি জানো? আমরা আসামিকে একদম আইডেন্টিফাই করেই ফেলেছি। তাকে ক্রাইম সিনের সাথে জুড়ে দেওয়ার মতো একদম অকাট্য সব প্রমাণও পেয়ে গেছি। কিন্তু কিন্তু কি? কিন্তু সব জেনেও ব্যাটাকে আমরা কিছুতেই গ্রেপ্তার করতে পারছি না। তা সুন্দরবাবু, মামলাটার একটু আধটু আজ যদি আমাদের দিতেন, তবে আপনাদের সাথে না হয় আমরাও একটু মাথা ঘামানোর চেষ্টা করে দেখতাম। কি বলো মানি? ঠিকই তো। জয়ন্তর এই স্বতঃস্ফূর্ত প্রস্তাবটা ধরণীধরবাবুর অহংকারী পুলিশি ইগোতে গিয়ে একেবারে তীরের মতো বিঁধল। তিনি চায়ের কাপটা সজোরে টেবিলের উপর নামিয়ে রাখলেন। দস্তুর মতো অসন্তুষ্ট এবং কড়া গলায় ধরণীবাবু বললেন, এক্সকিউজ মি, আপনাদেরকে মাথা ঘামাতে বলেছে মশাই। লালবাজারের এই পেশাদার পুলিশ বাহিনী আপনাদের মতো শখের গোয়েন্দাদের সাহায্য নেওয়াটা একদম উচিত বলে মনে করে না। আমরা যেখানে হাবুডুবু খাচ্ছি, সেখানে আপনারা তলিয়ে একদম পাতাল পুরীতে চলে যাবেন। নিজেদের লিমিটেশনটা বোঝা উচিত। একদম শান্তভাবে, একটুও না চোটে আলতো হেসে জয়ন্ত বলল, অবশ্যই অবশ্যই স্যার, আপনি তো ভুল কিছু বলেননি। মাথাটা দুদিকে নেড়ে বেশ টিটকারি সুরে মানিক বলল, একদমই না। মানে কে বলতে চান আপনি? একটু চোখ মেরে বাঁকা হেসে মানিক বলল, বলছিলাম কি স্যার, জয়ন্ত কিন্তু খুব ভালো সাঁতার জানে, বুঝলেন? তাই ও হয়তো আপনার মতো অত সহজে তলিয়ে নাও যেতে পারে। মানিকের এই মোক্ষম খোঁচা খেয়ে ধরণীবাবুর রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে বসা সমীচীন মনে করলেন না। নিজের হাতের ঘড়িটার দিকে এক ঝলক তাকিয়ে তিনি ঝটকা দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে বললেন, আচ্ছা, তাহলে আপনারা এই সমস্যা সাগরে মন ভরে সাঁতার কাটুন আপাতত। আমার আর ফালতু সময় নষ্ট করার মতো সময় নেই, অফিসে জরুরি কাজ আছে। তারপরেই সুন্দরবাবুর দিকে ঘুরে কড়া হুকুমের সুরে বললেন, সুন্দরবাবু, ঠিক আধ ঘন্টা পর লালবাজারে আমার চেম্বারে যেন আপনার দেখা পাই, মনে থাকে যেন।
সুন্দরবাবু একদম সোজা হয়ে দাঁড়িয়ে ভয় ভয় বললেন, যে আগে স্যার, একদম রাইট টাইমে পৌঁছে যাব। দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে জয়ন্ত বলল, ভদ্রলোক তো দেখছি রাগে একদম ফুলতে ফুলতে চলে গেলেন সুন্দরবাবু। তা ব্লাড প্রেশারটা আবার না হাই হয়ে যায়। ধরণীবাবু চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে হো হো করে হেসে উঠে সুন্দরবাবু বললেন, ধরণীবাবু ওই শখের গোয়েন্দা নামটা শুনলেই পুরো খ্যাপা ষাঁড়ের মতো খেপে যান ভায়া। ওর মতে দুনিয়ার যত সব এক নম্বরের ফ্রড আর ধাপ্পাবাজ তারাই নাকি নিজেদের শখের গোয়েন্দা বলে সেলফ প্রমোশন করে বেড়ায়। সুন্দরবাবু হেসে উড়িয়ে দিলেও জয়ন্তর মুখটা কিন্তু এবার গম্ভীর হয়ে গেল। চায়ের পর্ব শেষ, এবার আসল কাজে নামার পালা। জয়ন্ত সোজা হয়ে বসে তীক্ষ্ণ গলায় বলল, ওসব কথা এখন বাদ দিন সুন্দরবাবু। ধরণীবাবু কি ভাবলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনার সেই অদ্ভুত মামলার ডিটেলসটা একটু খুলে বলুন তো দেখি, আসল কেসটা ঠিক কি? একটু তাড়া থাকায় হাতঘড়িটা দেখে সুন্দরবাবু বললেন, ফলাও করে ডিটেলসে বলবার মতো সময় কিন্তু একদম নেই ভায়া। ধরণীবাবুর থেকে ছুটি পেয়েছি মাত্র আধ ঘন্টা, তার মধ্যে 10 মিনিট অলরেডি হাওয়া। তাই একদম সংক্ষেপে টু দ্য পয়েন্ট বলছি, শোনো। বেশ। ভিকটিমের নাম সদানন্দ বাবু, মস্ত বড় লোক, ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকা আর রাজকীয় সব প্রপার্টি। ওর স্ত্রী অনেকদিন আগেই স্বর্গে গেছেন, কোনো ছেলেপুলে নেই। মন্দ্রাই ওর একমাত্র মেয়ে। মেয়েটি যেমন রূপবতী তেমনই গুণবতী, সসম্মানে MA পাশ করেছে। তা হাতে অঢেল ক্যাশ থাকলেও তো মানুষের হরেক রকমের শখ বা নেশা জাগে। সদানন্দ বাবুরও একটা মারাত্মক শখ ছিল দেশভ্রমণ। ইন্ডিয়ার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এমন কোনো কোণ নেই যেখানে উনি টোটো করে ঘোরেননি। ইন্ডিয়া ট্যুর শেষ করে উনি গেলেন ইউরোপ, তারপর পাড়ি দিলেন আমেরিকায়। আর ঠিক এই আমেরিকাতেই ওর লাইফে এন্ট্রি নিল এক নতুন ক্যারেক্টার, যামিনী কান্ত। তা সেই যামিনীকান্তের সাথে সদানন্দবাবুর আলাপটা জমল কিভাবে? আরে ভায়া, যামিনীও সদানন্দ বাবুর সাথে সাথেই এ দেশে ব্যাক করে। তারপর থেকে রোজই সদানন্দ বাবুর বাড়িতে ওর আনাগোনা। দুজনে মিলে আড্ডা, তাস, পাশা খেলা, একদম জমজমাট কারবার, বুঝলে। যামিনী নিজে খুব ধনী না হলেও বাপের রেখে যাওয়া সম্পত্তির দৌলতে ওকে কোনো চাকরি বাকরি করে খেতে হয় না, একদম চিল লাইফ। সদানন্দ বাবুর বয়স 60 আর যামিনীর 45, কিন্তু ওদের এই আড্ডা আর ঘনিষ্ঠতা বয়সের ওই 15 বছরের গ্যাপটাকে জাস্ট ভ্যানিশ করে দিয়েছিল। মাত্র 2 বছরের মধ্যে ওদের ফ্রেন্ডশিপের ভিত এতটাই স্ট্রং হয়ে উঠেছিল যে যামিনীকে একদিন না পেলে সদানন্দ বাবুর রিটায়ার্ড লাইফের অবসর সময়গুলো চাকা ভাঙা গাড়ির মতোই পুরো অচল হয়ে পড়তো। সুন্দরবাবু একটু থামলেন চায়ের কাপে শেষ চুমুকটা দেওয়ার জন্য। জয়ন্ত খুব মনোযোগ দিয়ে শুনছিল। সুন্দরবাবু আবার বলতে শুরু করলেন, সদানন্দবাবুর লাইফস্টাইল আর মেন্টালিটির ওপর কিন্তু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, মানে পাশ্চাত্য প্রভাব ছিল ভরপুর। নিজের একমাত্র মেয়ে মন্দ্রাকে উনি একদম মডার্ন আর প্রোগ্রেসিভ মাইন্ডসেট দিয়েই বড় করে তুলেছিলেন। মেয়ে MA পাশ করতেই উনি তাকে সাথে নিয়ে সোজা আমেরিকায় চলে যান এবং সেখানে টানা 1 বছর কাটিয়ে আসেন। সদানন্দবাবু খুব ভালো করেই জানতেন যে ওর এই বিশাল সাম্রাজ্য আর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী হতে চলেছেন মন্দ্রা। তাই দুনিয়াদারির স্মার্টনেস বা লোক চেনার ক্ষমতাটা মেয়ের মধ্যে থাকাটা খুব দরকার। মন্দ্রা মেয়েটি কিন্তু আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না। কোনো নামী আর্টিস্টের হাতে তৈরি আলমারিতে সাজিয়ে রাখা মোমের পুতুলের মতো নিষ্প্রাণ বা ফ্যাকাশে সুন্দরী সে নয়। তার রূপের একটা আলাদাই ভাইব ছিল। তার ওই চমৎকার আর গতিচঞ্চল সৌন্দর্যের ভেতর থেকে যেন উপচে পড়তো জীবনের এক অদ্ভুত এনার্জি, এক প্রাণের প্রাচুর্য।
যে কেউ তাকে প্রথম দেখলেই জাস্ট মুগ্ধ হতে বাধ্য। আর ঠিক এটাই হলো ভায়া আসল টুইস্ট। মন্দ্রার এই ম্যাজিক থেকে যামিনীকান্ত নিজেকে বাঁচাতে পারল না। সে শুধু মুগ্ধই হলো না, মন্দ্রাকে নিজের করে পাওয়ার জন্য তার মনে জেগে উঠল তীব্র লোভ। যে মানুষটা সারা জীবন বিয়ের নাম শুনলে দুপা পিছিয়ে যেত, সেই যামিনী 40-এর কোঠা পার করে এই 45 বছর বয়সে এসে মন্দ্রার প্রেমে হাবুডুবু খেয়ে নিজেকে বিয়ের ওই কঠিন বাঁধনে সঁপে দিতে একদম মরিয়া হয়ে উঠল। জয়ন্ত চোখ সরু করে পেনটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, 45 বছর বয়সে 21-22 বছরের একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাওয়া, ইন্টারেস্টিং। তারপর কি হলো সুন্দরবাবু? ও কি প্রপোজ করলো? তা যামিনীর বয়স 45 বছর হলে কি হবে ভায়া, মনের ভেতরে সে কিন্তু নিজেকে বুড়ো হতে দেয়নি, বুঝলে? বয়সের ছাপটাকেও ধারে ঘেঁষতে দেয়নি। তার হাবভাব, চালচলন, কথাবার্তা সব একদম আজকের জেনারেশনের তরুণদের মতোই ড্যাশিং। এমনকি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা চেহারা দেখলেও কেউ তাকে 35-এর বেশি বলতেই পারবে না। আর যামিনীর এই এভারগ্রিন তারুণ্যটাই ইমপ্রেস করেছিল সদানন্দ বাবুকে, আর তার সাথে সাথে সম্ভবত মন্দ্রাকেও। ও, তার মানে মন্দ্রাও যামিনীকে পছন্দ করতো বলছেন? হ্যাঁ, অন্তত মন্দ্রা যে যামিনীকে বেশ পছন্দ করত এটুকু তো কনফার্ম জানা গেছে। আর মন্দ্রার এই পজিটিভ সিগন্যাল দেখেই যামিনী ফুল এনকারেজড হয়ে গেল। সে একদম ডিরেক্ট সদানন্দবাবুর কাছে গিয়ে ওর জামাই হওয়ার অর্থাৎ মন্দ্রাকে বিয়ে করার মনের বাসনাটা ওপেনলি প্রকাশ করে ফেলল। তা সদানন্দবাবু কি রিয়াক্ট করলেন? উনি তো বেশ মডার্ন মাইন্ডেড ছিলেন। আগেই তো বলেছি ভায়া, সদানন্দবাবুর মেন্টালিটি ছিল ভীষণ আধুনিক। উইমেন এম্পাওয়ারমেন্ট বা স্ত্রী স্বাধীনতায় ওর ছিল অগাধ বিশ্বাস। তাই যামিনীর মুখে বিয়ের প্রস্তাব শুনে উনি নিজে কোনো মতামত চাপিয়ে দেওয়ার আগে মেয়ের ডিসিশন জানতে চাইলেন। কিন্তু টুইস্টটা দেখো, যে মন্দ্রার বাইরে এত আধুনিক কেতাদুরস্ত, সে কিন্তু বিয়ের ব্যাপারে ঠিক আমাদের সেই সেকেলের ইমোশনাল বঙ্গবালার মতোই রিয়াক্ট করলো। মাথা নিচু করে লাজুক হেসে বাবাকে বলল, তোমার পছন্দই আমার পছন্দ, তোমার মতই আমার মত। কিন্তু মেয়ে রাজি থাকলেও এই বিয়েতে সদানন্দবাবু নিজে কিছুতেই মত দিতে পারলেন না, প্রধানত দুটো সলিড কারণে। প্রথমত, পাত্র আর পাত্রীর মধ্যে বয়সের ডিফারেন্সটা ছিল পুরো 21 বছরের, যা ওর মতে বড্ড বেশি। আর দ্বিতীয়টা, যে যামিনী ওর ডেইলি আড্ডার ইয়ার বন্ধু, তার সাথে উনি হুট করে জামাইয়ের মতো একটা ফর্মাল রিলেশন তৈরি করতে একদম নারাজ ছিলেন। সাধারণ কোনো গল্প হলে হয়তো এখানে একটা তুমুল ঝগড়া বা ভাঙচুর হতো, কিন্তু যামিনীকান্ত মানুষটা আলাদা। এই রিজেকশনটা সে একজন উঁচু দরের দার্শনিকের মতোই খুব কুল অ্যান্ড ক্যাজুয়াল ভাবে মেনে নিল। ওদিকে সদানন্দবাবু মেয়ের জন্য মার্কেটে যোগ্য পাত্রের সন্ধান শুরু করে দিলেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! মন্দ্রার জন্য পারফেক্ট পাত্র খুঁজে পাওয়ার আগেই সদানন্দ বাবুকে এই দুনিয়া থেকে চিরকালের মতো বিদায় নিতে হলো। বিদায় নিতে হলো মানে? মার্ডার? হ্যাঁ জয়ন্ত, মার্ডার, একদম কোল্ড ব্লাডেড মার্ডার। আই সি। গেল সপ্তাহে ঠিক 18 তারিখে সদানন্দ বাবুর ডেথ হয়েছে। এটা কোনো ন্যাচারাল ডেথ নয়। ওর নিজের বেডরুমে ওনাকে একটা ধারালো ওয়েপেন দিয়ে স্ট্যাব করে খুন করা হয়েছে। কি অস্ত্র সেটা সুন্দরবাবু? কোনো সাধারণ ছুরি? আরে না ভায়া, অস্ত্রটা একখানা ছোড়া, কিন্তু মারাত্মক অদ্ভুত এক ছোড়া। ধরণীবাবুর মুখে শুনলাম এরকম ইউনিক আর অ্যান্টিক ডিজাইনের ছোড়া নাকি আমাদের এই লোকাল মার্কেটে আসেইনি। ছোড়ার একদিকে ব্লেডটা মারাত্মক ধারালো, আর ওটার উল্টো দিকে গ্রিসের সৌন্দর্যের দেবী ভেনাসের একটা নিখুঁত নগ্ন মূর্তি খোদাই করা। আর এই ভেনাসের মূর্তিটাই হচ্ছে সেই ছোড়ার হাতল বা গ্রিপ।
এটা আসলে জার্মানির ব্ল্যাক ফরেস্টের ছোড়া নামে ওয়ার্ল্ড ফেমাস। আমেরিকার মার্কেটেও শিকারীদের মধ্যে এর হেভি ডিমান্ড। সুন্দরবাবুর ঘরের ভেতরের বাতাসটা যেন নিমেষের মধ্যে ভারী হয়ে উঠল। জয়ন্ত আর মানিক চায়ের কাপ টেবিলে রেখে সুন্দরবাবুর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে শুনছে। সুন্দরবাবু ওর ডায়েরিটা খুললেন। সেই অদ্ভুত ভেনাস ছোড়াখানা সদানন্দবাবুর বুকের ঠিক মাঝখানে একদম গেঁথে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুক চিরে রক্ত ভেসে গিয়েছে চারপাশ। কি অদ্ভুত মামলা, বুঝতে পারছো তো ভায়া? ইনভেস্টিগেশনে জানা গেল হত্যাকাল ছিল ঠিক রাত্রি 9:30, আর ক্রাইম সিন সদানন্দবাবুর নিজের শোবার ঘর। কিন্তু ভায়া, কেবল খুন করেই এতটাই ক্ষান্ত হয়নি। ওর ঘরের আলমারি ভেঙে নগদ 5,000 টাকার নোটের তাড়া আর প্রায় 15,000 টাকার দামি জড়োয়া গয়নাও গায়েব করে দেওয়া হয়েছে। একেবারে ফুল প্যাকেজ ডাকাতি। তার মানে মার্ডারের মোটিভ শুধু রিভেঞ্জ ছিল না, টাকা পয়সাও ছিল। কিন্তু কেউ কি খুনিকে দেখতে পায়নি সুন্দরবাবু? পেয়েছে ভায়া, পেয়েছে। স্বচক্ষে দেখেছে। সদানন্দবাবু যখন অস্ত্রের ঘায়ে চিৎকার করে ওঠেন, সেই আর্তনাদ শুনতে পেয়ে মন্দ্রা নিজের ঘর থেকে ছিটকে বেরিয়ে চলে আসে। করিডোরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোতেও একদম স্পষ্ট দেখতে পায় বাবার শোবার ঘর থেকে বেরিয়ে যামিনী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মন্দ্রা তো পুরো শকড। সে চিৎকার করে বারবার যামিনী বাবু বলে ডাকাডাকি করে, কিন্তু যামিনী কোনো সাড়া না দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যায়। শুধু মন্দ্রা একাই দেখলো, আর কেউ ছিল না বাড়িতে? আলবাত ছিল। গ্রাউন্ড ফ্লোরে নিজের কোয়ার্টারে ছিলেন সদানন্দবাবুর ম্যানেজার হরিবাবু। উনিও ঘর থেকে বেরিয়ে সচক্ষে যামিনীকে বেগে রাস্তার দিকে ছুটে পালিয়ে যেতে দেখেছেন। এর ওপর আরো বড় প্রমাণ কি জানো? মন্দ্রার বয়ান থেকে জানা গেছে সদানন্দবাবুর বুকে বিদ্ধ ওই ব্ল্যাক ফরেস্টের খতরনাক ভেনাস ছোড়াখানা আসলে যামিনীরই। আমেরিকায় মন্দ্রার সামনে যামিনী ওটা শখ করে কিনেছিল। একই সাথে দুজন আই উইটনেস আর অন স্পট মার্ডার ওয়েপন। লালবাজারের পুলিশ বাহিনীর আর বুঝতে বাকি রইল না যে খুনি ওই যামিনী ছাড়া আর কেউ নয়। পাছে সে শহর ছেড়ে চম্পট দেয়। সেই ভয়ে ধরণীবাবু আর সুন্দরবাবু দলবল নিয়ে মাঝরাতেই যামিনীকে অ্যারেস্ট করে সোজা লক আপে পুরে দিলেন। কিন্তু ঠিক তারপরেই পুলিশের মাথা পুরো ঘুরে যাওয়ার উপক্রম হলো। কেসটা এমন এক উদ্ভট দিকে টার্ন নিল যে ধরণীবাবুর মতো ঘুঘু অফিসারেরও মাথা ঘুরে যাওয়ার দশা। লক আপের ভেতরে যামিনীর অ্যাটিটিউডটা একবার ভাবো ভায়া। ও ভয় পাওয়া তো দূরস্থ, উল্টে হাত করা পরা অবস্থাতেই ধরণীবাবুর মুখের ওপরে হা হা করে হেসে উঠল। হাত করাটা এবার খুলে দিন মশাই, খুলে দিন। আমার এই নরম হাতে পুলিশের ওই শক্ত লোহার বেরি বেশি সময় সহ্য হবে না। বেকার ইগো দেখিয়ে লাভ নেই অফিসার। শেষমেশ আপনারাই কিন্তু পাবলিকের কাছে অপদস্থ হবেন আর মারাত্মক লিগ্যাল বিপদে পড়বেন। চোপড়াও 1 নম্বরে ছুঁচো শুয়োর কোথাকার। একজন রেসপেক্টেড মানুষকে খুন করে আবার লক আপে বসে লম্বা লম্বা বুলি কপচানো হচ্ছে। একটা ঘুষি মেরে তোর মুখের ওই বাঁকা চোয়াল পুরো ভেঙে দেবো, জানিস? কুল ডাউন অফিসার, চিল। তা আমি যে খুন করেছি তার প্রমাণটা কি শুনি? কোনো সলিড এভিডেন্স আছে নাকি সবটাই হাওয়ায়? প্রমাণ চাস? সদানন্দবাবুর মেয়ে মন্দ্রা দেবী আর ওর ম্যানেজার বাবু সচক্ষে তোকে ক্রাইম সিন থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে দেখেছেন। এরপরেও প্রমাণ চাস তুই? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ওনারা নিজ্ঞাত ভুল দেখেছেন। নাইট ব্লাইন্ডনেস বা চোখের কোনো সমস্যা থাকতে পারে ওনাদের। ধরণীবাবু ড্রয়ার থেকে প্লাস্টিকে মোড়ানো সেই ছুরিটা টেবিলের ওপর আছড়ে ফেলে বললেন, ওনারা ভুল দেখেছেন। ভালো কথা। তাহলে এই ভেনাস ছোড়াখানা কার শুনি? এটা কার বাপের সম্পত্তি? যামিনী টেবিলে রাখা প্লাস্টিকে মোড়ানো ছুরিটার দিকে এক পলক তাকিয়ে মুখে এক চিলতে বাঁকা হাসি নিয়ে বললেন, ছোড়াখানা দেখে তো আমার বলেই মনে হচ্ছে মশাই। ঠিকই বলেছেন, আমেরিকায় ওটা আমিই কিনেছিলাম। কিন্তু ওখানে আজ থেকে ঠিক 6 মাস আগে আমার ঘর থেকে চুরি হয়ে গিয়েছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো?
জাস্ট একটু কষ্ট করে লোকাল থানায় খবর নিয়ে দেখবেন, ওটার নামে যথাসময়ে ডায়েরিও করানো আছে। বটে, চুরির গল্প ভেদে পার পেয়ে যাবি ভেবেছিস, কিন্তু তুই কি জানিস বেটা, এই ভেনাস ছোড়ার হাতলের ওপরে খুনির আঙুলের একদম স্পষ্ট ছাপ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ক্রাইম সিনেও পাওয়া গিয়েছে তোর সেই রক্তাক্ত হাতের ছাপ। এক জায়গায় নয় ভাইয়া, তিনটে জায়গায়। এবার কোন ডায়েরি তোকে বাঁচাবে শুনি? দূর মশাই, হাতের ছাপে নিকুচি করেছে, এইসব ফালতু আঙুলের ছাপের থিওরি নিয়ে আমি একদম মাথা ঘামাতে চাই না। মাথা তোকে ঘামাতেই হবে রে বাবা। এই হাতের আর আঙুলের ছাপই কোর্টে প্রমাণ করবে যে খুনটা তুই করেছিস। সায়েন্স বলে এই পৃথিবীতে দুটো আলাদা মানুষের হাতের ছাপ কোনোদিন একরকম হয় না। তুই পুরো ফেসে গেছিস যামিনী। যামিনী নিমেষের মধ্যে আবার পুরো কুল অ্যান্ড রিল্যাক্সড হয়ে সিটে হেলান দিয়ে বলে, বহুত আচ্ছা, সায়েন্স কি বলে সেটা না হয় আদালতেই দেখা যাবে, কিন্তু তার আগে আপাতত আমার অ্যালিবাইটা নিয়ে একটু মাথা কামান দেখি। অ্যালিবাই? কিসের অ্যালিবাই? খুনটা হয়েছে গেল মাসের 18 তারিখে, তাই তো? কিন্তু বসেরা, ওই 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই গোটা 3টে দিন আমি তিলোত্তমা কলকাতাতেই হাজির ছিলুম না। কলকাতায় ছিলি না? তবে কোথায় ছিলি শুনি? জকের ধন আগলাতে কোন চুলে গিয়েছিলি? বর্ধমানে আমার এক বিশেষ বন্ধু বিজয় গোপালের বাড়িতে। বিজয় গোপাল? কে এই বিজয় গোপাল? কোনো চোরছাচর নাকি? যামিনী এবার সোজা হয়ে বসে ধরণীবাবুর চোখে চোখ রেখে বলে, আরে না না স্যার, তাকে আপনি খুব ভালো করেই চেনেন। তিনি হচ্ছেন স্বয়ং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রনাথ চ্যাটার্জির একমাত্র ভগ্নিপতি। ডেপুটি কমিশনার চন্দ্রনাথ চ্যাটার্জির নামটা কানে যাওয়া মাত্রই ধরণীবাবুর চোখ দুটো যেন চড়ক গাছে উঠল। নিজের খোদ বসের ভগ্নিপতির নাম শুনে ওর ভেতরের সেই দাপুটে পুলিশি অহংকারটা 1 সেকেন্ডে যেন পাংচার হয়ে গেল। ওর মুখের সেই চড়া রং নিমেষেই ফিকে হয়ে এলো। তিনি কিছুটা থতমত খেয়ে আমতা আমতা করে প্রশ্ন করলেন, তা সেই বিজয়বাবুর সঙ্গে তোর ঠিক কি সম্পর্ক? বললুম তো স্যার, বিজয় আমার খুব স্পেশাল ফ্রেন্ড। ওর একমাত্র ছেলের বিয়ে ছিল, আর সেই বিয়ে বাড়ির হরেক রকমের তদারকির কাজে হেল্প করার জন্যই আমাকে ডেকেছিল। কাজের এত চাপ ছিল যে ওই গোটা 3টে দিন ও আমাকে বর্ধমান থেকে কলকাতায় ফেরার কোনো ফুরসতই দেয়নি। বিজয়ের কাছে একটু খোঁজ নিলেই আসল সত্যিটা জানতে পারবেন। আর হ্যাঁ, কষ্ট করে অত দূর না গেলেও চলবে, আপনাদের ওই ডেপুটি কমিশনার সাহেবের কাছ থেকেও মনে আসে খবরটা পেয়ে যেতে পারেন। কারণ চন্দ্রনাথ বাবু নিজেও তো ওই 3 দিন অফিসিয়াল লিভ নিয়ে বিয়ে বাড়িতেই শ্বশুরিরে প্রেজেন্ট ছিলেন। যামিনীর মুখের এই শেষ কথা কটা যেন ধরণীবাবুর মাথায় একদম আকাশ ভাঙা বজ্রপাতের মতো আছড়ে পড়ল। লকআপের ভেতরে পুরো পিন পতন নীরবতা। বাঘের ঘরে এসে স্বয়ং বাঘের মাসির গল্প ফেঁদে বসল যামিনী। এবার পুলিশ কি করবে? সুন্দরবাবু একদম লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ভীষণ ভেঙে পড়া গলায় বললেন, কে আর বলবো জয়ন্ত ভাইয়া, যামিনীর ওই মোক্ষম ডিক্লারেশন শোনার পর ধরণীবাবু আর আমি দুজনেই রীতিমতো ভেতরে ভেতরে পুরো মুষড়ে পড়লাম। যদিও পুলিশের ইগো বলে কথা, তাই মুখে কোনো ভয়ের বা দমে যাওয়ার এক্সপ্রেশন আমরা ফুটতে দিইনি। কিন্তু পরে যখন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন আর খবরাখবর নেওয়া হলো, জানা গেল যামিনীর একটা কথাও মিথ্যে নয়। এ যেন খাঁটি ইংরেজিতে যাকে বলে একেবারে লোহা বাঁধানো ফুল প্রুফ আয়রন ক্ল্যাড অ্যালিবাই। এর বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করার কোনো আইনি উপায় আমাদের কাছে ছিল না। তার মানে ডেপুটি কমিশনার সাহেব নিজেই কনফার্ম করলেন যে যামিনী ওই 3 দিন ওখানেই ছিল। কিন্তু সুন্দরবাবু, সেই রক্তাক্ত হাতের ছাপ আর ফিঙ্গারপ্রিন্টগুলোর কি হলো? মানে ওগুলো তো আর মিথ্যে হতে পারে না। হ্যাঁ, সেখানেই তো সবচেয়ে বড় ধাক্কাটা খেলুম ভায়া। ফরেন্সিক ল্যাব থেকে যখন ফাইনাল রিপোর্ট এলো, দেখা গেল ঘটনাস্থল থেকে পাওয়া ওই রক্তাক্ত আঙুল আর হাতের ছাপের সাথে যামিনীর নিজের আঙুল বা হাতের ছাপের দূর দূরান্তেও কোনো মিল নেই। জাস্ট ভাবো, একদিকে লকআপে বসে ও আমাদের চোখা চোখা সব মারাত্মক টিটকিরি আর তাচ্ছিল্য ছুঁড়ে দিতে লাগলো, আর অন্যদিকে আমরা একদম কাঁচুমাচু মুখে অপরাধীকে নিজেদের হাতেই লকআপ থেকে ছেড়ে দিতে বাধ্য হলাম।
জয়ন্ত মানিক, তোমরা তোমাদের এই লাইফে এমন সৃষ্টি ছাড়া অদ্ভুত মামলার কথা কোনোদিন শুনেছো হে? সুন্দরবাবুর এই অদ্ভুত আর গোলমেলে কেসের কথা শুনে জয়ন্ত কিন্তু হুট করে কোনো উত্তর দিল না। সে সোফায় হেলান দিয়ে দুটো চোখ আলতো করে বুজে একদম গভীর কোনো চিন্তায় ডুবে গেল। ওদিকে মানিক ওর স্বভাবসিদ্ধ চটপটে বুদ্ধি দিয়ে কেসটার থ্রেডগুলো মনে মনে মেলাতে শুরু করলো। প্রথম দেখায় সব দিক দিয়ে কিন্তু সন্দেহের তীরটা ওই যামিনীর দিকেই যায়। প্রায় প্রতিদিনই যাকে চোখের সামনে দেখছে এমন দুজন মানুষ, মানে মন্দ্রা দেবী আর ম্যানেজার হরিবাবু, সচক্ষে যামিনীকে ক্রাইম সিন থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে দেখলেন। ওদিকে ওর নিজের কেনা সেই বিখ্যাত ভেনাস ছোড়াটাই কিন্তু পাওয়া গেল মৃত সদানন্দবাবুর বুকে একদম বিদ্ধ অবস্থায়। আর ওর জামাই হওয়ার প্রস্তাবে সদানন্দবাবু স্ট্রেট না করে দেওয়ায় ওর ওপর যামিনীর একটা তীব্র আক্রোশ থাকাটাও খুব স্বাভাবিক। আচ্ছা সুন্দরবাবু, আপনি কি একদম শিওর যে মন্দ্রা মনে মনে সত্যিই যামিনীকে পছন্দ করত? আরে ভায়া, চারপাশে লোকের মুখে তো আমরা সেটাই শুনেছিলাম। ব্যাস, তাহলে তো হিসেবটা খুবই সোজা। মানে যামিনীর মনে খুব সহজেই এই বিশ্বাসটা জন্মাতে পারে যে মাঝখান থেকে শুধু বুড়ো সদানন্দবাবুকে সরিয়ে দিতে পারলেই মন্দ্রার তার এই বিশাল প্রপার্টি সবটাও একাই ভোগ করতে পারবে। এইসব থিওরি কি আমরা ভাবিনি ভাবছো ভায়া? আমরাও সব ভেবেচিন্তে দেখেছি, কিন্তু খালি মনে মনে ভাবলে আর লজিক মেলালে কি পুলিশের চলে? কোর্টে দাঁড়াতে গেলে পুলিশের চাই একদম সলিড প্রমাণের মতো প্রমাণ, যা আমাদের কাছে এখন জিরো। জয়ন্ত হঠাৎ চোখ না খুলেই একদম শান্ত কিন্তু স্পষ্ট গলায় প্রশ্ন করল, আচ্ছা সুন্দরবাবু, আর একটা কথা, আপনাদের ওই রাজকীয় জামাই আদর থেকে রিলিজ পাওয়ার পর যামিনী কি মন্দ্রার সাথে আবার কোনোভাবে কন্ট্যাক্ট বা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেনি? করেনি, আবার খুব চেষ্টা করেছে ভায়া, জান লড়িয়ে দিয়েছে। জেল থেকে ছাড়া পেয়েই মন্দ্রাকে ও প্রথমে একটা লম্বা চিঠি লেখে, সেখানে তো সবিস্তারে এক্সপ্লেইন করে যে মন্দ্রা আর ম্যানেজার বাবু ওনাকে দেখতে পেয়ে মারাত্মক ভুল বুঝেছেন। ওটা আসলে ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু মন্দ্রার তরফ থেকে সেই চিঠির কোনো রিপ্লাই না পেয়ে ও একদম সশরীরে মন্দ্রার সাথে দেখা করতে ওর বাড়িতে চলে আসে। হ্যাঁ সে কি? ওরে বাবা, তারপর মন্দ্রা দেখা করলো ওর সাথে? মন্দ্রা ওর মুখোমুখি পর্যন্ত হয়নি, ভেতর থেকে লোক দিয়ে একদম স্ট্রেট মেসেজ পাঠিয়ে দিয়েছে। আমি নিজের চোখকে কোনোদিন অবিশ্বাস করতে পারবো না। যে মানুষটা আমার বাবার হত্যাকারী, সেই বাবার খুনির মুখ দেখা তো দূর, আমি ওর সাথে কোনোদিনও কথাও বলবো না। মন্দ্রার এই কড়া মেজাজ দেখেই যামিনীকে শেষমেশ পুরো হাল ছেড়ে দিয়ে ওখান থেকে কেটে পড়তে হয়েছিল। সুন্দরবাবুর কথা শেষ হতে না হতেই এতক্ষণ চোখ বুজে থাকা জয়ন্ত আচমকা সোজা হয়ে বসল। ওর চোখ দুটো যেন বিদ্যুতের মতো জ্বলজ্বল করছে। বলল, ষড়যন্ত্র, পুরোটাই একটা মারাত্মক ব্লুপ্রিন্ট, একটা প্রি প্ল্যান্ড ষড়যন্ত্র। সুন্দরবাবু, এই পুরো হত্যাকাণ্ডের পেছনে একটার বেশি মানুষের হাত আছে। একাধিক ব্যক্তির একটা গভীর চক্রান্ত লুকিয়ে আছে এর মধ্যে। ষড়যন্ত্র? ইয়েস। কিন্তু জয়ন্ত ভায়া, তুমি এত বড় একটা কথা জাস্ট কেমন করে বুঝলে হে? আমাদের তো মাথায় কিছুই ঢুকছে না। আরে সুন্দরবাবু, আমার এই বোঝাবুঝির আর মূল্য কতটুকু বলুন? আপনার সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীবাবু তো শটান বলেই দেবেন, এর ভ্যালু নাকি কিছুই নয়। আরে দূর ভায়া, ওর কথা ছাড়ো তো। আমি তো আর ধরণীবাবু নই, তুমি কি বুঝলে সেটা আমাকে খুলে বলো দেখি। আচ্ছা, আপনাকে আমি গোটা কয়েক ইনভেস্টিগেটিভ প্রশ্ন করতে পারি? আলবাত পারো ভায়া। হ্যাঁ, তুমি যদি এখন 1 বাই 1 অগুন্তি প্রশ্নের বানে আমাকে পুরো জর্জরিত করে ফেলো, তাও আমি একটুও বিরক্ত হব না, প্রমিস। গুড। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যামিনীকান্তের আসল দেশ বা আদি বাড়িটা ঠিক কোথায়? ওর দেশ ওই মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে।
তবে আজ থেকে প্রায় 20 বছর আগে ওর বাবা মা মারা যাওয়ার পর ওখানকার সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে যামিনী দেশের সাথে নিজের যাবতীয় সম্পর্ক একদম চুকিয়ে দিয়ে এখানে চলে আসে। তারপর থেকে ও নানা স্থানে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে। আজকাল জিয়াগঞ্জের কোনো মানুষই ওর ব্যাপারে বিশেষ কিছু জানে না। তবে হ্যাঁ, একটা ভাষা ভাষা কথা শোনা যায়। কি কথা সুন্দরবাবু? শোনা যায় কামিনীকান্ত নামে যামিনীর নাকি একটা ছোট ভাই ছিল, যে ছিল আস্ত এক ক্রিমিনাল। পুলিশের ওয়ারেন্টে ধরা পড়ার ভয়ে আজ থেকে প্রায় 15 বছর আগে সে যে কোথায় কোন দেশে নিরুদ্দেশ হয়ে গেল তার কোনো হদিশ নেই। খোদ যামিনীও ওর কোনো খোঁজ খবর পায় না। যামিনী বলে ওর সেই অপরাধী ভাই নাকি এতদিনে নির্ঘাত মারাই গেছে, বেঁচে থাকার কোনো চান্সই নেই। জয়ন্ত মনে মনে একটা হিসেব মিলিয়ে নিয়ে মাথা নেড়ে বলল, ইন্টারেস্টিং। এবার আমার পরের প্রশ্ন, আমেরিকা থেকে সদানন্দ বাবুর সাথে ব্যাক করার পর যামিনী কলকাতার ঠিক কোন এলাকায় নিজের বাসা বেঁধেছিল? আপার সার্কুলার রোডের একটা ছোট বাড়িতে। একা থাকতো না অবশ্য, ওর এক পুরনো বন্ধু শ্যামাকান্তর সঙ্গে সেই বাড়িতেই থাকতো। আচ্ছা, তো সেই বন্ধুটিকে মানে ওই শ্যামাকান্তকে কি আপনারা কখনো সামনাসামনি দেখেছেন? দৈবগতিকে একবার দেখার সুযোগ হয়েছিল ভায়া। মাস 5 আগে ওই পাড়ার একটা বড়সড় চুরির কেসে পুলিশের পক্ষে ও একটা সাক্ষ্য দিতে এসেছিল। বাপরে বাপ, কি চেহারা ওর! মুখময় দাড়ি, গোঁফের পুরো ঝোপঝাড়, মাথার চুল কাঁধ পর্যন্ত ঝুলে পড়া, একদম এলোমেলো এক জঞ্জাল। আর চোখে মোটা কাঁচের একটা কালো চশমা, জাস্ট একটা বন্য আদিম লুক। পরনে থাকতো গেরুয়া রঙের জামা কাপড়। বিয়ে থা করেনি, সংসারের কোনো রীতিনীতির ধার ধারে না। সারাদিন ধর্মালোচনা আর তীর্থ ভ্রমণ করেই নাকি ওর দিন কেটে যায়। হ্যাঁ, দুনিয়ায় কত রকমের অদ্ভুত জীবী যে আছে ভায়া। তবে মজার ব্যাপার কি জানো, আমরা যেদিন পুরো বোকা বনার জন্য যামিনীকে অ্যারেস্ট করতে যাই, সেদিনও ওই বন্য সাধু বাবা বাড়িতে ছিল না। শুনলাম ও নাকি কোথায় তীর্থ ভ্রমণে গেছে। সুন্দরবাবুর মুখে শ্যামাকান্তের এই অদ্ভুত রূপের বিবরণ আর ওর তীর্থভ্রমণের টাইমিংটা শোনা মাত্রই জয়ন্তর ঠোঁটের কোণে একটা রহস্যময় বিজয়ের হাসি ফুটে উঠল। সে আর 1 সেকেন্ডও বসল না, ঝট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তো সুন্দরবাবু, এবার আমাদের দিকে তাকিয়ে আপনার সেই বিখ্যাত ডায়ালগটা ঝটপট বলে ফেলুন তো দেখি। জাগো এবং ভাগো। হ্যাঁ, জাগো এবং ভাগো মানে? হঠাৎ তোমার এই উদ্ভট কথার অর্থ কি ভায়া? আরে মশাই, আপনি লালবাজার থেকে ছুটি পেয়েছিলেন মাত্র 8 ঘন্টা, আর আমাদের সাথে গল্প করতে করতে অলরেডি 40 মিনিট পার হয়ে গেছে। চলো মানিক, এবার আমাদের চম্পট দিতে হবে, তা না হলে আবার সুন্দরবাবুর ডিউটি পালনে ত্রুটি হয়ে যাবে। কি, আজকের মতো চলি সুন্দরবাবু, আবার রাইট টাইমে দেখা হয়ে যাবে। নমস্কার। সুন্দরবাবু তো পুরো হাঁ। উনি কিছু বলবেন বা আটকাবেন তার আগেই জয়ন্ত আর মানিক হাওয়া। উনি হতভম্বের মতো শুধু ফ্যাল ফ্যাল করে দরজার দিকে তাকিয়ে রইলেন। ঠিক 1 সপ্তাহ পরের কথা, লালবাজারের সেই একই টেবিলের 2 প্রান্তে একদম বিমর্ষ দেবদাস মার্কা মুখ করে বসে আছেন ধরণীধরবাবু আর সুন্দরবাবু। মাঝে মাঝে ওনারা চায়ের কাপে এক একটা নিষ্প্রাণ চুমুক দিচ্ছিলেন বটে, কিন্তু ওনাদের মনের যা অবস্থা তাতে কেউ যেন চায়ের কোনো স্বাদই পাচ্ছিলেন না। ঠিক এমন সময় ওনাদের সেই ডিপ্রেশনের আসরে আবার এন্ট্রি নিল আমাদের 2 মক্কেল, জয়ন্ত আর মানিক। ধরণীবাবু একবার চোখ তুলে ওনাদের দেখলেন, তারপর এক চরম বিরক্তির এক্সপ্রেশন দিয়ে মুখটা ঘুরিয়ে আবার টেবিলের দিকে তাকিয়ে রইলেন। সুন্দরবাবু বেশ অসন্তুষ্ট আর অভিমানী কণ্ঠে বললেন, সেদিন তোমরা ওইভাবে আমাকে মাঝপথে ফেলে রেখে অমন অসভ্যের মতো চলে গেলে, জানো তাতে আমি কতটা হার্ট হয়েছি। হার্ট হয়েছেন? কিন্তু কেন সুন্দরবাবু? আমরা কি আপনার সেই অদ্ভুত মামলার পুরো ডিটেলসটা একদমই মন দিয়ে শুনিনি? ও, শুনেছ বটে, কিন্তু
শোনার পরে হাঁ কি না কিছু একটা না বলে ওভাবে ঝড়ের বেগে ঘর থেকে কেটে পড়লে কেন এ? ধরণীবাবুর দিকে সকৌতুকে আর চোখে একবার তাকিয়ে নিয়ে বাঁকা হেসে মানিক বলল, তাছাড়া আমাদের কি বা করার ছিল বলুন সুন্দরবাবু? হ্যাঁ, আপনার পাশে বসা ওই শ্রদ্ধেয় ধরণীবাবু উনি কি আমাদের মুখের ওপর স্পষ্ট বলে দেননি যে লালবাজারের পেশাদার পুলিশ আমাদের মতো শখের গোয়েন্দাদের সাহায্য নেওয়াটা একদম ফালতু মনে করেন? এই কথা শুনে ধরণীধরবাবু টেবিলে হাত চাপড়ে কর্কশ গলায় বললেন, হ্যাঁ, তখনও বলে দিয়েছি আর এখনো ওটাই বলছি, আমার কথার কোনো নড়চড় হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই ভদ্রলোকের এক কথা। তবে ধরণীবাবু, আপনি রিল্যাক্স করুন। আমরা কিন্তু এখানে আপনার কাছে গায়ে পড়ে কোনো হেল্প করতে আসিনি। আমরা এসেছি জাস্ট আমাদের প্রিয় বন্ধু সুন্দরবাবুকে একটা স্পেশাল আপডেট বা খবর দিতে। খবর? কিসের খবর হে? খবরটা হলো সুন্দরবাবু, আমরা গতকালই মুর্শিদাবাদের সেই জিয়াগঞ্জ থেকে ঘুরে এলাম। জিয়াগঞ্জ? তোমরাও জিয়াগঞ্জ গিয়েছিলে? কিন্তু কেন হে? ওখানে তো যামিনীকে আজ 20 বছর ধরে কেউ চোখেও দেখেনি। আপনারা ওপর ওপর খুঁজছেন সুন্দরবাবু, আর একটু ডিপলি খোঁজ নিলে আপনারাও ওখানকার এমন 2-3 জন প্রবীণ বা বৃদ্ধ মানুষের সন্ধান পেয়ে যেতেন যারা যামিনী আর তার ভাইকে একদম জন্মাতে দেখেছে। ধুর মশাই, আমাদের অত ফালতু খোঁজবার কোনো দরকারই ছিল না। আমাদের ডিপার্টমেন্টের যা জানবার তা আমরা অলরেডি জেনে বসে আছি। যত সব বোগাস আর বাজে কথা। 45 বছর আগে জিয়াগঞ্জে কোন বুড়ো কার জন্ম দেখেছিল, সেই বুড়োদের আজগুবি বকুনি শুনে কলকাতায় বসে কোনো মার্ডার কেসের ফয়সালা করা যায় না। প্র্যাকটিক্যাল হন। বলতে বাধ্য হচ্ছি অফিসার, আপনার এই ওভার কনফিডেন্ট ধারণাটা একদম ভুল। সেই বুড়োদের মুখ থেকে আমরা এমন এক খতরনাক খবর পেয়েছি যা শুনলে আপনারও পায়ের তলার মাটি সরে যাবে। জানেন ওনারা কি বলেছেন? কি কি বলেছেন জয়ন্ত? ওনারা জানিয়েছেন যামিনী আর কামিনী আসলে যমজ ভাই, আইডেন্টিক্যাল টুইন্স। আর ওদের চেহারার মিল এতটাই মারাত্মক যে দুজনকে যদি সেম টু সেম একই জামা কাপড় পরিয়ে দেওয়া হয় তবে খোদ ওনাদের জন্মদাতা বাবাও ধরতে পারবে না যে কে যামিনী আর কে কামিনী। কি সুন্দরবাবু, এই সুপার হট ইনফরমেশনটা কি আপনার কোনো কাজে লাগবে বলে মনে হয়? হ্যাঁ, জয়ন্তর মুখে যমজ ভাইয়ের এই বোম ফাটানো খবরটা শুনে সুন্দরবাবু প্রথমটা পুরো থমকে গেলেন। গম্ভীর মুখে 2-1 সেকেন্ড কি যেন চিন্তা করলেন। তারপর হঠাৎ সোফা থেকে একটা আস্ত লম্ফ দিয়ে স্প্রিংয়ের মতো সোজা দাঁড়িয়ে উঠলেন। ওর চোখ মুখ উত্তেজনায় পুরো লাল। এই মূল্যবান তথ্য! ওরে আমার বাবারে, এ তো একেবারে খাঁটি জেনুইন মূল্যবান তথ্য ভায়া। কেসটা এবার আমি একদম ধরে ফেলেছি ভায়া। খুনটা আসলে করেছে ছোট ভাই কামিনী, আর ওদিকে লালবাজারের লকআপে লোহার বালা মানে ওই হাত করাটা পড়লো বড় ভাই যামিনী। বুঝতে পেরেছি ভায়া, এবার কেসটা আমি পুরো ক্র্যাক করে ফেলেছি। সুন্দরবাবু, এখনো বোধহয় কাহিনীর আসল ডেপটা আপনি পুরোপুরি তলিয়ে বুঝতে পারেননি। বাইরে থেকে কেসটা যেমনই হোক না কেন, এই পুরো হাই প্রোফাইল মার্ডার গেমের মূলে কিন্তু রয়েছে একমাত্র যামিনীরই শয়তান মস্তিষ্ক। কামিনী তো জাস্ট ওর হাতের পুতুল। সে শুধু বড় ভাইয়ের দেওয়া অর্ডার বা আদেশটাই অক্ষরে অক্ষরে পালন করেছে মাত্র। কিন্তু যামিনী নিজের ভাইকে দিয়ে কেন এই রিস্কটা নিতে গেল জয়ন্ত? খুব সিম্পল, যামিনী খুব ভালো করেই জানতো যে সদানন্দবাবু খুন হলে স্বাভাবিকভাবেই পুলিশের প্রথম সন্দেহটা ওর ওপরেই গিয়ে পড়বে। তাই ও আইন আর পুলিশকে রীতিমতো নাকাল করতে চেয়েছিল একটা ফুল প্রুফ প্ল্যান দিয়ে। উপরন্ত প্রায় নিজের হুবহু 2 কপি দেখতে ওই যমজ ভাই কামিনীকে ওর বড্ড দরকার ছিল। কারণ কামিনীর চেহারাটা হুবহু যামিনীর মতো হওয়ায় খুব অনায়াসে সবার নজর এড়িয়ে সদানন্দবাবুর বাড়িতে অবাধে প্রবেশ করার আর ক্রাইম সিন থেকে পালিয়ে যাওয়ার অ্যাডভান্টেজটা পেয়েছিল। কিন্তু ভায়া, এখন প্রশ্ন হচ্ছে কোথায় সেই কামিনী? সে তো হাওয়া। তা অবশ্য আমি সঠিক জানি না, তবে এক্ষেত্রেও
আপনাদের ইনভেস্টিগেশনের সুবিধার্থে আমি একটা স্ট্রং সন্দেহ প্রকাশ করতে পারি। আপনারা জাস্ট ওই উধাও হয়ে যাওয়া ধর্মপরায়ণ তীর্থ পর্যটক শ্যামাকান্তকে একবার খুঁজে বার করুন। তারপর ওর মাথা থেকে ওই নকল দীর্ঘ কেশপাশ বা চুলের জঙ্গলটা একটু মুক্ত করুন তো। চোখের ওপর থেকে চশমার ওই কালো কাচের আবরণটা একটু ছুঁড়ে ফেলে দিন। মুখ থেকে ওই লম্বা দাড়ি গোফের ঝোপঝাড়টা পুরো সাফ করে দিন। আর গা থেকে ওই গেরুয়া কাপড় জামাটা কেড়ে নিন। ব্যাস, তাহলেই হয়তো আপনারা নিজেদের স্বচক্ষে দেখতে পেয়ে যাবেন যামিনীকান্তের সেই মোস্ট ওয়ান্টেড যমজ ভাই কামিনীকান্তকে। হয়তো এটা আমার একটা ভ্রান্ত ধারণাও হতে পারে, তবে এর বেশি এখানে আমি গ্যারেন্টি দিয়ে সঠিক কিছু বলতে পারবো না। দূর ভায়া, তোমার আইডিয়াটা হেভি, কিন্তু ওই লিকুইড ক্যারেক্টার শ্যামাকান্ত তো এখন খাঁচার বাইরে। কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, কে তার সন্ধান দেবে বলো দেখি। এতক্ষণ ধরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরী গোঁ ভরে একদম চুপচাপ মেঝের দিকে তাকিয়ে জয়ন্তর এই ক্ষুরোধার অ্যানালিসিস শুনছিলেন। এবার ওর ভেতরের পুলিশি ইগোটা একটু নড়ে চড়ে বসল। উনি মুখ খুললেন। সুন্দরবাবু, আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? লালবাজার পুলিশের কাছে যে ধরনের অফিসিয়াল সুযোগ সুবিধার রিসোর্স থাকে, আপনাদের মতোই শখের গোয়েন্দাদের কাছে তা কোনোদিনই থাকে না। জয়ন্তবাবুর এই সন্দেহটা যদি সত্যি হয়, তবে আমি এখনই ডাক বিভাগের সাথে এমন একটা স্পেশাল অফিসিয়াল সেট আপ করিয়ে দিতে পারি, যাতে যামিনীর বাড়ির সমস্ত ইনকামিং আর আউটগোয়িং চিঠিপত্র বিলি হওয়ার আগে স্ক্রিন করার জন্য সরাসরি আমাদের লালবাজারে পাঠানো হয়। আজ হোক বা কাল, 2 বা 4 বা 6 মাসের মধ্যে কোনো না কোনো ক্লু বা ইশারা আমরা ওখান থেকে ঠিক পেয়ে যাব। তা তোমাদের কি মত জয়ন্ত? অফিসিয়াল ট্র্যাপটা কেমন হবে? আমাদের আর কোনো মতামত নেই সুন্দরবাবু, পুলিশের কাজ পুলিশ করুক। আমরা বরঞ্চ আজ আসি। চলো মানিক। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 3 মাস। দিনটা ছিল একটা ফুরফুরে সকাল। জয়ন্ত আর মানিকের ড্রয়িং রুমে বসেছে ওনাদের ডেইলি প্রভাতী চায়ের আসর। ঠিক এমন সময় দরজা দিয়ে এন্ট্রি নিলেন ইন্সপেক্টর সুন্দরবাবু, আর ও ঠিক পেছনে পেছনে অত্যন্ত কাঁচুমাচু মুখ করে হেঁটে এলেন স্বয়ং ধরণীবাবু। জয়ন্ত, মানিক, আজ কিন্তু তোমাদের এই চায়ের আসরে ধরণীবাবু কোনো অফিসিয়াল কাজে আসেননি। উনি আজ একদম অনাহুত অতিথি হয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চান। জয়ন্ত তাড়াতাড়ি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে বলে, আরে স্যার, আসুন আসুন, এ তো আমাদের পরম সৌভাগ্য। আপনি প্লিজ বসুন। ওরে মধু, জলদি আরো 2 কাপ স্পেশাল চা নিয়ে আয় রে। সাথে গরম গরম টোস্ট আর 1 পোচ আনতেও যেন ভুলিস না একদম। বলুন স্যার। জয়ন্তবাবু, আজ এখানে সেই স্পেশাল চা পান করাটা আমার কাছে একদম গৌণ ব্যাপার। আমার এখানে আসার মুখ্য উদ্দেশ্য হলো, সেদিন আপনাদের অহংকার বশত অনেক কটু কথা শুনিয়েছিলাম, অমন তাচ্ছিল্য করেছিলাম, আর তার জন্য আজ ওনাদের সামনে একদম ওপেনলি ক্ষমা প্রার্থনা করা। আই অ্যাম রিয়েলি সরি জয়ন্তবাবু। আরে ধরণীবাবু, ওসব পুরনো কথা বলে আমাকে আর দয়া করে লজ্জা দেবেন না। কিন্তু এতদিন পরে হঠাৎ আপনার এই ক্ষমা প্রার্থনার কথা মনে পড়লো কেন বলুন তো? কেসটার কোনো আপডেট এলো নাকি? আপডেট মানে? ওরে মশাই, আপনার ওই 3 মাস আগের অনুমান আর লজিকটা একদম 100% নিখুঁত আর সঠিক প্রমাণিত হয়েছে। যামিনী বেটা বোম্বাই শহরে লুকিয়ে থাকা ওর ওই যমজ ভাই কামিনী ওরফে ছদ্মবেশী শ্যামাকান্তকে একটা সিক্রেট চিঠি পাঠিয়েছিল। আমাদের ডাকঘরে ট্র্যাপে সেই চিঠি আসতেই বোম্বাই পুলিশকে দিয়ে ওখান থেকেই কামিনীকে আমরা একদম হাতে নাতে গ্রেপ্তার করিয়েছি। ওরে সাবাস! ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে তো স্যার? অবিকল ম্যাচ করেছে মানিকবাবু। সেই ভেনাস ছোড়ার হাতলে পাওয়া হাতের ছাপের সাথে কামিনীর আঙুলের ছাপ একদম জলের মতো মিলে গেছে। আর ছদ্মবেশে আড়ালে থাকা কামিনীর মুখটা যখন দাড়ি গোপ কেটে সাফ করা হলো, বাপ রে বাপ, যামিনীর সাথে ওর চেহারা যা আশ্চর্য মিল, তা বাইরে থেকে কোনো সাধারণ মানুষের পক্ষে ধরা অসম্ভব ছিল। ছোট ভাইয়ের পর বড় ভাই যামিনীকেও আমরা আবার লকআপে পুরে দিয়েছি। ব্যাটা এখন হাজতের হাওয়া খাচ্ছে। জয়ন্তবাবু, আপনি সত্যিই একজন অসাধারণ, জেনুইন আর অতুলনীয় গোয়েন্দা মশাই। ধন্য আপনি, আর ধন্য আপনার ওই ক্ষুরোধার মগজ।
লালবাজার পুলিশ আপনার কাছে কৃতজ্ঞ। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী ভেনাস ছোড়ার রহস্য। গল্প পাঠ ও মানিকের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, মনীষ ঘোষ, তৃণাঞ্জয় ভট্টাচার্য এবং ডোনা ভট্টাচার্য। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।